সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণেরা নতুন দল গঠন করতে যাচ্ছে। নড়ে চড়ে বসেছে পুরনো দলগুলো। ক্ষমতায় থেকে দল তৈরির চেষ্টা ভালোভাবে নিচ্ছে না বিএনপি। প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও। মতাদর্শের ভিন্নতা থাকলেও জোট গঠনের প্রচেষ্টায় রয়েছে ইসলামী দলগুলো। ভোট ও রাজনীতি নিয়ে নানা সমীকরণের আভাস মিলছে। সব মিলিয়ে রাজনীতির বাজার বেশ গরম। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নতুন বনাম পুরনো রাজনীতির সমীকরণ। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সংস্কার করে চলতি বছরই নির্বাচন দাবি বিএনপি ও 12 দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান। তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের, বলছে জাতীয় নাগরিক কমিটি। শহীদদের ভুলে রাজনীতিতে জোর দেওয়ার সমালোচনা গণ অধিকার পরিষদের। দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করবে জামায়াত ইসলামী, বললেন আমির। গণহত্যার বিচার দাবিতে রাজধানীতে ছাত্র শিবিরের মিছিল। জলাবদ্ধতা নিরসনের 10 কোটি টাকায় জলে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ। পরিদর্শনে গিয়ে উপদেষ্টার ক্ষোভ। এবং জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি 1 টাকা। মধ্যরাত থেকেই কার্যকর। ডিজেল ও কেরোসিনে গুনতে হবে 105 টাকা, অকটেন 126, আর পেট্রোলের দাম 122 টাকা নির্ধারণ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি নতুন বনাম পুরনো রাজনীতির সমীকরণ। হাবিবুর রহমান হাবিব ভাই, আপনাকে দিয়েই আলোচনা শুরু করব। তরুণদের নেতৃত্বে একটি দল হতে যাচ্ছে। বলা হচ্ছে যে এই মাসে এই দলটির ঘোষণা আসতে পারে, এবং বিএনপি শুরু থেকেই যেটি বলে আসছে, স্বাগত জানিয়েছে যদিও, এবং তারা এও বলছে যে ক্ষমতায় থেকে দল তৈরির চেষ্টা বিএনপি ভালোভাবে নিচ্ছেন এবং জনগণও এটি ভালোভাবে নিচ্ছেন, এটি বিএনপি মনে করছে। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন নেতা বলেছেন যে তরুণদের রাজনীতির স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের। মানে এই যে দলটি আসতে যাচ্ছে, এই দলটিকে আপনারা কি প্রতিদ্বন্দ্বী ভাবা শুরু করছেন কিনা, বা আপনাদের কেন এবার সহ্য হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক সহ-আলোচক মেধাবী তরুণ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে শুভেচ্ছা। আমার খুব পরিষ্কার বক্তব্য, তরুণদের রাজনৈতিক দল গঠন করাকে আমি স্বাগত জানাই। দল গঠন করুক, কিন্তু কালকে আমাদের প্রধান উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন, তরুণদের ছাত্রদের রাজনৈতিক দল গঠন করাতে উনি সম্মতি দিয়েছেন, উৎসাহিত করেছেন। এটা একটা ব্যাকরণে বড় ভুল। ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন করা যায় না, ছাত্রদের দিয়ে ছাত্র সংগঠন করা যায়। আর সাধারণ মানুষকে দিয়ে রাজনৈতিক দল গঠন, এটা পুরো একটা ব্যাখ্যা ভুল, মানে ব্যাকরণে ভুল। আর তারা যে কথাটা বলছে যে তাদের দল গঠন করার জন্য আমাদের গা আত্মদা হবে কেন, আমরা ভয়ই বা পাবো কেন, আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববো কেন? প্রতিদ্বন্দ্বী ভাবার কোনো দরকার নেই তো। হ্যাঁ, আমরা পরিষ্কার করে বলি, সরকারের থেকে যদি কেউ ওই দলের সাথে রাজনীতি করতে চান, ওই দলের সদস্য হতে চান, সেখানে আমরা প্রবলভাবে বাধা দেব। যদি সরকার তাদেরকে সরকারি প্রোটোকল দিয়ে যদি রাজনীতি করার সুযোগ করে দেয়, বা অতীতে ক্ষমতার থেকে যদি সরকার গঠন করার অতীত অভিজ্ঞতা থেকে বলি, যদি এর সাথে যদি করে টাকা পয়সা দিয়ে বা তাদের প্রোটোকল দিয়ে, সেটা আমরা প্রতিবাদ করবো। এই সরকার তো এরশাদের মতো সরকার না, যে এরশাদ তো নিজে ক্ষমতা বলে, বাহু বলে, তার সামরিক বাহিনী দিয়ে সে ক্ষমতা দখল করেছিল। দখল করে সে করতে পারে, অনৈতিক ক্ষমতা দখল করাটাই অনৈতিক। একটা বিএনপি রাষ্ট্রের ক্ষমতা ছিল, সেখান থেকে ক্ষমতা দূর করে সংসদ ভেঙে দিয়ে জোর করে সরকার গঠন করেছে, ক্ষমতা দখল করেছিল, এটা অন্যায় ছিল। তারপরে সে দল গঠন করেছে। এই সরকার তো একা একা ক্ষমতা আসেনি। বর্তমান সরকার সমস্ত আন্দোলনকারী
রাজনৈতিক দলগুলোর মানে ত্যাগ তিতিক্ষা রক্তদান জেল জুলুম নির্যাতন ভোগ করার মধ্য দিয়ে একটা ফ্যাসিস্টের পরিবর্তন, ফ্যাসিস্ট সরকার পরিবর্তন হয়েছে বা পদত্যাগ করেছে বা পালিয়ে গেছে, তারপরে তারাকে স্মরণ করছে। এই আন্দোলনের ব্যারিস্টার ফুয়াদ, তারা নিজেরা ব্যক্তিগতভাবে শারীরিক আহত হয়েছে, কারাগারে গিয়েছে, তার দলের অনেক লোকজন নির্যাতিত হয়েছে। আমার দলের কথা বাদই দিলাম। আমরা সবাই মিলে ছাত্রদের সরকার গঠন করার সুযোগ দিলাম। ছাত্ররা ডক্টর ইউনূসকে, আমাদের স্বনামধন্য নোবেল বিজয়ী লরিয়েট, তাকে আহ্বান জানালেন সরকার গঠন করার ক্ষেত্রে। আমরা কেউ বাধা দেয়নি, কেউ দ্বিমত পোষণ করি নাই। আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি উনার মতো করে এবং ছাত্রদের সাথে পরামর্শ করে উনি সরকার গঠন করলেন। সেই সরকারটা হয়ে গেছিল ধরেন আমরা কুমিল্লা চিরাং ভিত্তিক সরকার। তারপরে আরেক ধাপে এগিয়ে বললে একটা এনজিও মার্কার সরকার এবং বিদেশি নাগরিক দিয়ে সরকার গঠন করার চেষ্টা করা হয়েছে এখানে। বিদেশি নাগরিক না, আমরা তাও কিছু বলি নাই। আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আন্দোলনের পিছন থেকে অনেক ভূমিকা রেখেছেন। উনিও বারবার বলেছেন যে এই সরকারকে যে কোনো মূল্যে সফল হতেই হবে। এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্রের ব্যর্থ হবে, গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে প্রবাহিত হবে না। এই জন্য সরকার ভুল করলেও আমরা সরকারের ভুলগুলি ধরিয়ে দিয়ে সরকারকে আমরা সফল করব। তো সরকার যদি এইভাবে কথা বলে তখন আমরা অবশ্যই সরকারকে আমরা সফল করার চেষ্টা করব। কিন্তু সরকার যদি এইভাবে দল গঠন করার ক্ষেত্রে সরাসরি যদি সহযোগিতা করে, এটা তো আমরা বাধা দেবো, এটা আমার নৈতিক দায়িত্ব। আর তারা যদি সরকারের থেকে দল গঠন করেই, তাতেই আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনারা দেখেছেন জেনারেল এরশাদ একটা দল গঠন করেছিলেন। জেনারেল প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। জেনারেল এরশাদ সরাসরি একটা সংসদকে ভেঙে দিয়ে ক্ষমতা দখল করে দল গঠন করেছিল। 86-এর নির্বাচনে গিয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে একটা বৃহৎ দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, জামাতও তার সাথে গিয়েছিল, বিএনপি যায়নি। 86-এর নির্বাচনে আমি তখন অন্যতম প্রধান ভূমিকায় ছিলাম আমি আওয়ামী লীগের ভোটের ক্ষেত্রে। তো সেখান থেকে দেখলাম কি সব আসন পেল আওয়ামী লীগ। এরশাদ সরকার থেকে দল গঠন করলো, তাতে কোনো লাভ হলো না। 48 ঘন্টা রেডিও টেলিভিশন বন্ধ করে দিয়ে তারপরে আওয়ামী লীগকে 84-কে 85 আসন দিয়ে বাদবাকি সিট নিয়ে গেল জোর করে। 48 ঘন্টা পর ওইটা হলো কী বলে মিডিয়া কু করে, মিডিয়া কু তো চালু হলো তখন থেকে। তো এখন সরকারের আনুকূল্য নিয়েও যদি তারা দল গঠন করে তাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তো শেষ করি, কারণ এরা তো দেশে এমন কিছু করেনি, বা এদের দলে এমন কোনো লোক নতুন করে আসমান থেকে আসবে না যে তাদের দেখে সমস্ত মানুষ দৌড়ায় তাদের পক্ষে যাবে। যদি আমি এই সরকারের কথাই যদি বলি, এই সরকার 6 মাসে এমন কোনো নতুনত্ব সৃষ্টি করতে পারেনি, এমন কোনো নতুন আশার আলো দেখাতে পারেনি, যার কারণে এই সরকারের পক্ষ থেকে যে দল গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করবে সেই দলের পক্ষে মানুষ কাতারে কাতারে দৌড়ে গিয়ে হাজির হুজুর জি হুজুর বলে দাঁড়াবে বলে আমি বিশ্বাসও করি না। তাই আমি মনে করি আমাদের এই ব্যাপারে কোনো রকমের এতটুকু আমাদের ভিতরে কোনো আশঙ্কা নেই, আমাদের তাদের প্রতি ঈর্ষা নেই, তাদের প্রতি হিংসা নেই, তাদের দল গঠন করতে আমাদের পক্ষে কোনো বাধাও নেই। জি, ফুয়াদ ভাই, যেটি হাবিব ভাই বললেন যে আমরা তো এও দেখেছি যে অতীতেও দল গঠনের ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেওয়ার পাওয়ার দৃষ্টান্ত কিন্তু আছে, কিন্তু এবার হচ্ছে ব্যতিক্রম। কারণ যে সরকারটি আছে সরকারকে সব দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু সমর্থন দিয়েছে। সেই দল যদি ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃত্ব বা নতুন দল গঠনের সহযোগিতা করে, সেটি নিয়ে হাবিব ভাইয়ের একটু আপত্তি আছে। এবং শেষের দিকে একটা কথা বলেছেন যে এই দলে আসমান থেকে এমন কেউ আসবে না যেখানে বা যাকে দেখে মানুষ দৌড়ে গিয়ে যাবে। তাহলে আসন্ন যে দলটি আসতে যাচ্ছে রাজনীতিতে জায়গা কতটুকু নিতে পারবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে হিস্টোরিক্যালি যদি দেখেন এবং আমাদের সোশ্যাল ফ্যাব্রিক্সেও যদি দেখেন, নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব আছে আর কি, এটা একটা রিয়েলিটি আর কি। এবং হিস্টোরিক্যালি যেটা হয়েছে, বারবার হয়েছে বিভিন্ন সমাজে, যে প্রবীণরা সাধারণত জায়গা ছাড়তে চান না। সারা পৃথিবীতে হয়েছে এটা। দাদা দেখবেন সে বোধ করছে যে আমার ছেলে কি বোঝে, যদিও তখন তার ছেলের বয়স 60 পার হয়ে গেছে। ঠিক একইভাবে বাবাও দেখবেন আমাদেরকে মাঝে মধ্যে ধমক দেবার সময় এটা বলে যে তুমি তো এখনো বড় হও নাই, তুমি এটা বুঝবা না, অথচ বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এরকম একটা রিয়েলিটি আর কি।
তো নবীন প্রবীণের এই যদি লেখাগুলো প্রমোদ চৌধুরী নজরুলের লেখাতে আমরা পড়েছি যে নবীন প্রবীণের সে একটা আজন্ম দ্বন্দ্ব রয়ে গেছে। আমাদের এশিয়া এবং সাবকন্টিনেন্টের পলিটিক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স অথবা সীমাবদ্ধতা যেটাই বলেন, সেখানে একটু বয়স্ক মানুষদের উপরই ইউজুয়ালি সমাজ ভরসা করে, কারণ এই সমাজটা এখনও অ্যাগ্রো বেস, ধরেন কৃষিভিত্তিক, রুরাল, গ্রামীণ, অনেক পিছনে পড়া একটা সমাজ। যদি আপনি লেখাপড়া, শিক্ষা দীক্ষা, দুনিয়াতে এক্সপোজার সব কিছু মিলিয়ে ধরেন, এই সমাজের একটা ট্রাইবাল কালচার আছে, একটা গোত্রবাদী সমাজ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য এখানে আছে। এবং গোত্রপতিরা সাধারণত হিস্টোরিক্যালি, যদি হলিউডের মুভি টুভিও দেখেন, টার্কিশ সিরিয়ালে দেখবেন যে তারা একটু বয়স্ক, একটু পরিণত এরকম মানুষ হয়। ইসলামেও দেখবেন যে কোনো নবীকে 40-এর নিচে নবুয়ত দেওয়া হয়নি, মোরালের সব নবীকে 40-এর পরে নবুয়ত দেওয়া হয়েছে। তো সেই জায়গায় যদি আপনি আবার ওয়েস্টার্ন এক্সাম্পল দেখেন, যেখানে যে ডেমোক্রেসিগুলোকে আমরা আলোচনাতে আনি শিখবার জন্য, সেখানে দেখেন আমরা যখন ছাত্র অবস্থায় পড়ছিলাম, ওখানে টনি ব্লেয়ার প্রাইম মিনিস্টার হলেন 97-তে, তখন তার বয়স ছিল 43। তো ভেরি ওয়েলদি কান্ট্রি, ভেরি পাওয়ারফুল কান্ট্রি সারা দুনিয়াতে, এরকম একটা দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেছেন 43 বছর বয়সে। এবং তখন এটা আলোচনা হচ্ছিল যে এটাই ব্রিটিশ হিস্ট্রিতে সবচেয়ে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কিনা। তা আমরা ঘেটে ঘুটে দেখলাম যে লর্ড লিভারপুল ছিলেন, 1842 সালে প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তার বয়স ছিল 42, 1 বছর কম ছিল। তারপর থেকে টনি ব্লেয়ার হচ্ছে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার। তারও আগে পিট নামে এক ভদ্রলোক ছিল, 1824-এর দিকে প্রাইম মিনিস্টার হয়েছিল, দি ইয়াংগেস্ট এভার প্রাইম মিনিস্টার। তাকে বলাই হয় যে দুনিয়ার সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ক্লিন্টন আমেরিকার হিস্ট্রিতে এই আমাদের বেড়ে ওঠার সময়টাতে খুব জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, আপনার 46-47-এ প্রেসিডেন্ট হয়েছেন। বারাক ওবামা আরেকজন ভেরি পপুলার প্রেসিডেন্ট, তিনিও আপনার 46-47-এ প্রেসিডেন্ট হয়েছেন। ম্যাক্রন এখন ফ্রান্সে, আপনার তিনি যখন ওনার আগের সরকারের ক্যাবিনেটে যখন অর্থমন্ত্রী ছিলেন, ওনার বয়স ছিল 37, এবং 39-40-এ উনি নিজে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে গেছেন। পরাশক্তি, সুপার পাওয়ার। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলোর যে মানে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের অঞ্চলগুলোতে আপনার ট্রাম্প বাইডেন মার্কা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের একটু সংখ্যা বেশি। কিন্তু আবার যদি হিস্ট্রিতে যান, জিয়াউর রহমান যখন দায়িত্ব নেন, উনি তো 45-এ মারাই গেলেন। 77-এ যদি দল গঠন অথবা ক্ষমতা আরোহণের কথা বলেন, ওনার বয়স তখন ধরেন 41-40। শেখ মুজিবুর রহমান 70-এ তার বয়স কত, 53-তে মারা গেছেন। সো ওনার বয়সও আপনার ধরেন 47-48, 70-এ যখন উনি নির্বাচিত সবচেয়ে বড় দলের নেতা হলেন। তো আমাদের হিস্ট্রিতেও কিন্তু রিলেটিভলি ইয়াং লিডারশিপের একটা স্পেস ছিল। ইভেন হাসিনা, যাকে ডিপোজ করা হয়েছে আপনার 81-তে যখন ফিরে আসলেন, যে বয়সে এসে উনি আওয়ামী লীগের হাল ধরেছেন, ওনার বয়সও খুব বেশি ছিল না, 40-এর নিচে ছিল। বেগম খালেদা জিয়া, যে বয়সে উনি বিধবা হলেন, বিএনপির হাল ধরলেন, প্রিটি ইয়াং বলতে হবে আর কি ওই কম্প্যারিজনে। বর্তমানে বড় দলগুলো লিডারশিপের এইজ প্রিটি 75 ক্লোজ, 75-এর আগে পিছে এরকম। এই জায়গাতে যখন আপনি কম্পেয়ার করছেন জেনারেশন গ্যাপের, এটা হিউজ হয়ে গেছে। কারণ এখনও 60-এর দশকের নেতৃত্ব, 70-এর দশকের নেতৃত্ব আমাদেরকে ডমিনেট করছে। 80-90-এর যারা 90-এর তরুণরা যারা ছিলেন, 80-এর দশকের তরুণরা ছিলেন, হাবিব ভাইরা এখনও তরুণ আছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। তো সেই জায়গাতে নবীন প্রবীণের এই দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে আমার কালচারাল রিয়েলিটিকে তো আমি উপেক্ষা করতে পারবো না। আবার শুধুমাত্র বয়সে তরুণ বলেই কি সে আসলে একটা পথ পেতে পারে? আবার যিনি শুধু বয়সে প্রবীণ, সেটার জন্য কিন্তু উনি পথ পেতে পারেন? রাষ্ট্র তো ধরেন যদি বিসিএস কর্মকর্তার বয়স দেখেন, তিনি তো আন্ডারগ্র্যাডের বয়স হলে হয়, তিনি অনার্স করে ফেলেছেন বিসিএস এর জন্য, রাষ্ট্র তাকে একটা প্রজাতন্ত্রের কর্মচারী বানানোর জন্য এলিজেবল মনে করছে। রাষ্ট্র 18 বছর একজন মানুষ, বাচ্চা ছেলে মেয়ে বলতে পারেন, যাকে তো বাবা মারা বাচ্চাই বলে, কিন্তু তাকে কিন্তু আবার আপনি ভোটার করার জন্য অ্যালাউ করছেন। 25-এ যে বাবাটা তার সন্তান ছেলে মেয়েকে ছোট বলছে, 25-এ কিন্তু সে আবার এমপি মন্ত্রীও হতে পারছে। তাহলে এই যে বয়স দিয়ে নবীন প্রবীণের জায়গাটা বিবেচনা করাটা সবসময় সম্ভবত ন্যায্য না। যেটা জরুরি সেটা হচ্ছে যে আপনি কোন পদের জন্য কাকে বিবেচনা করছেন, সেই জায়গাটা বিবেচনা করা জরুরি। অনেক তরুণদেরকে আমরা দেখেছি হাইলি করাপ্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে। ক্যাম্পাস পলিটিক্সের দিকে তাকান, বয়সে তরুণ, তদবির বাণিজ্য, লুটপাট,
লুটপাট, হেন কোনো অন্যায় নাই, বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে গুলশানে প্লট ফ্ল্যাটের জন্য তদবির করে বেড়াচ্ছেন, আওয়ামী লীগের নেতাদের বাড়ি দখল করা যাবে কোনটা সেগুলোর পিছনে দৌড়াইতেছেন, তাহলে তো বয়স তরুণ, বয়স তো 30-এর নিচে, লুটপাট তো আওয়ামী লীগের লোকদের মতোই করতেছে। ইভেন এই জেনারেশনের যারা রিসেন্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের অনেকের ব্যাপারে তো এইসব কথাবার্তা শোনা যাচ্ছে। তাহলে বয়সের নবীন প্রবীণের জায়গা থেকেও আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে এই কাজের জন্য ফিট, কোয়ালিফাইড এমন একটা গ্রুপ অফ পিপল এবং লিডারশিপ। এটা শুধু প্রবীণ হইলেই হবে না। আপনি 75 বছরের প্রবীণ কিন্তু আপনার উপরে জাতির কোনো কনফিডেন্স নাই, আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করতেছেন, আপনি চুপ্পুর পক্ষে কথা বলছেন, আপনি 72-এর সংবিধান নিয়ে কথা বলছেন, তো আপনি শুধু প্রবীণ বলেই কি আমি আপনাকে রাজনৈতিক নেতা মেনে নেব না তো? আবার আপনি তরুণ, আপনার বয়স 25-26, কিন্তু আপনি তদবির বাণিজ্য করছেন, বাড়ি দখল করছেন, আওয়ামী লীগের সম্পত্তি খুঁজে বেড়াচ্ছেন, আপনি তরুণ বলেই কি আপনাকে আমি রাজনীতি নেতা মেনে নেব? তো এই জন্য হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপের জায়গা হচ্ছে রাষ্ট্রকে গভর্ন করতে পারবে এই রকম সেট অফ পিপল, তারা লিডার কিনা, তারা পলিটিশিয়ান কিনা। এই জন্য জনগণকে যারা ভোটার আছেন, এই যে 12 কোটি 20 লাখের মতো প্লাস নির্বাচন কমিশন বলেছে আরও প্রায় 45 থেকে 50 লক্ষ বাড়বে, জি। তারা কি বিবেচনা করবেন কে তাদের নেতা হইতে পারবেন, যে ডেলিভার করতে পারবেন। ডেলিভার মানে এটা না ঢাকা থেকে গম আইনা এলাকায় এলাকায় বিতরণ করবে, এইটা একজন এমপি মন্ত্রীর কাজ না। ডেলিভার করতে পারবে সুশাসন, সেই স্কুলটাকে গভর্নিং বডি, ভালো গভর্নিং বডি দিতে পারবে কিনা, সে তার প্রতিষ্ঠানগুলোকে করাপশন ফ্রি একটা সিস্টেমে মেকানিজমে নিয়ে আসতে পারবে কিনা, সে স্থানীয় প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেবে কিনা, সে নির্বাচিত হইলে বিরোধী দলের নেতাকর্মীদেরকে রাস্তায় থাকতে দেবে কিনা, তার সমালোচনা করতে অ্যালাউ করবে কিনা, না সে সবার মুখ বন্ধ করে দেবে, সে আর একটা ফ্যাসিবাদে রূপান্তরিত হবে। তো সেই জায়গাতে নবীন প্রবীণের থেকেও দেখার বিষয় হচ্ছে ক্রাইটেরিয়া। এই কাজটার জন্য, রাজনীতিবিদ হওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনা করবার জন্য যে শর্ত দরকার সারা দুনিয়ার সাপেক্ষে, রাষ্ট্র, গণতন্ত্র, জনগণ, গণ অভ্যুত্থান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই সাপেক্ষে যে যে যোগ্যতার উপরে ভিত্তি করে বাংলাদেশটা বদলে দেয়া যাবে, আবু সাইদ, মুগ্ধ, নাফিয়ান, এই শহীদদের রক্তকে সফল করা যাবে, এই রক্তের বদলা নেওয়া যাবে দেশটাকে পুনর্গঠন করে, সেই নেতৃত্বের গুণাবলীগুলোকে সামনে আনা দরকার। সেটার ভিত্তিতেই রাজনীতিকে সাজাতে হবে। জি, আপনার কাছে আবার আসবো হাবিব ভাই। জি। আপনারা বরাবরই এই যে তরুণদের নেতৃত্বে যে দল আসছে ওয়েলকামও করছেন, আবার নিরুৎসাহিত করছেন যেন রাষ্ট্রীয় পোষকতায় বা সরকারের সহযোগিতায় এই দলগুলো যেন না হয়। কিন্তু এটি তো ঠিক যে এই যে যারা ছাত্র নেতৃত্বে দল হতে যাচ্ছে, এই তারা তো একটি সরকার যে 15 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদেরকে আপনারা 15-16 বছর ধরে আন্দোলন করে বিদায় করতে পারেননি, তারা তো পেরেছে। এবং তারা যদি একটি দল গঠন করে, সেই দলটা কিভাবে মানুষ নেবে সেটা তো জনগণের উপর ছেড়ে দিতে হবে। আপনারা বিরোধিতা কেন বা করছেন? আমরা তো বিরোধিতা করছি না, আর আপনার এই কথার সাথে মোটেই একমত না যে আমরা 15-17 বছর কিছু করতে পারি নাই। না, আমি করতে পারেন এটা ভুলি না। সেটা বললেন যে এরা পেরেছে, আমরা পারিনি। আমরা করতে করতে ওই যেমন পাতা শুকাতে শুকাতে 74 মাসে এসে যখন গাছতলা পড়ে থাকে, ওখানে কেউ সিগারেট খেয়ে বা বিড়ি খেয়ে ফেলে দিলে আগুন ধরে যায়। ওর জন্য শুকনা সময় আসা দরকার, শুকনো পাতার দরকার। বর্ষার সময় ম্যাচ একটার পর একটা এগুলো খরচ করে শেষ হবে না। আমরা এই যে 17 বছরে বা 15.5 বছরে ওইরকম পাতা শুকনো করার কাজটা আমরা করেছি। অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, মামলা কেস, আমি গতকাল একটা মামলা থেকে খালাস পেলাম, টকশো থেকে ধরে নিয়ে গেছিল। এত কিছু করার পরে তারপরে তারা তো এখন কথা যেহেতু আসে বলতেই তো হবে, তারা তো একটা দিনের জন্য স্বপ্নেও দেখে নাই, বলেও নাই যে তারা সরকারের পতন চায়। তারা 17 সালে আন্দোলন করেছিল কোটা সংস্কার। কোটা 17 সাল 10% 15% রেখে যদি সরকার সংস্কার করে দিত, তারা ঘরে ফিরে যেত। যেমন কোটা বাতিল করে দেওয়ার কারণে সরকার একদম মানে আত্মহমিকায় আর কারণে কোটা বাতিল করে দেবে। ছাত্ররা কি বলেছিল যে আমাদের সংস্কার চাইলাম, কেন আপনারা পুরাটা বাতিল করলেন? বলছে তাদের সংস্কার চেয়েছিল, কিন্তু সরকার তো কোটায় বাতিল করে দিল। তারা কি বলেছে বাতিল করলেন কেন? আবার এইবার যদি সরকার তার এই যে সমস্ত আজিজ, বেনজির, আসাদ, মতিউরের দুর্নীতি যদি সামনে না আসতো, এই দুর্নীতি যেন সরকারের গা পর্যন্ত না আসে, সেই কারণে তারা কোটাটা আবার ফিরে নিয়ে আসলো। এই কোটাটা যদি ফিরে না নিয়ে আসতো, তারা কি মাঠে আসতো? আসতো?
না, জয়ন্তী নায়কের না, আসতো না। আমরা যারা রাজনীতি করেছি আমরা কিন্তু মাঠে আসছিলাম, ছিলাম। যেমন আমি জেলখান থেকে আসার পর আমার আমি 21 তারিখে ফিরে আসলাম, 21শে এপ্রিলে এসে হাসিনা টেবিল রেখে আমি নাজমুল হাসান করিমুল্লাহ বলেছি এই সরকার বিদায় খুব তাড়াতাড়ি হবে। 22 তারিখে আবার ফেস দ্য পিপলের সাইফুর সাগরের প্রোগ্রামে আমি এবং মুসা বিন সাদিক এবং আপনার ব্যারিস্টার জিল্লুর ওখানে বলেছি। এবং তারপরে ওখানে বাংলা টিভিতে মমতাজ হোসেন ছিলেন, সাবেক রাষ্ট্রপতি শেখ কামালের বন্ধু। আমি মমতাজ ভাই এমপি এবারও হতে পারলেন না, আত্মঘোষিত পারবেন না। কেন? আবার নির্বাচন হবে না মমতাজ ভাই। আওয়ামী লীগ আর এদেশে নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের দিন শেষ। কারণ আওয়ামী লীগ একদিকে সংবিধানকে পদদলিত করেছে, একদিন নিজের গঠনতন্ত্রকে ধ্বংস করেছে। গঠনতন্ত্র আছে একজন নির্বাচন দাঁড়াবে, অন্যরা সহজে না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করবে। আর এবার কী করলো? গঠনতন্ত্রে এটা থাকা সত্ত্বেও একজনকে আওয়ামী লীগ নমিনেশন দিল, প্রধানমন্ত্রী তার পক্ষে বক্তৃতা করলো, আরও 3 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে তারা ভোট চাচ্ছে। এই তারপর হয়ে গেল 62 জন মতো। যারা হয়েছে তারা সব আওয়ামী লীগে জয়েন করার জন্য তারা লাইন ধরেছে বা আওয়ামী লীগের পক্ষে হয়েছে। এই যে গঠনতন্ত্রের অবমাননা, এই সরকার থাকবে না তো। তো সেখানে কোথায় ভোট হচ্ছে? ভোট হচ্ছে কোথায়? কেন না? তো আমি ভোট দেখি না, আমি যেখানে ছিলাম। ভোট হলো কোথায়? তো 7 তারিখে 7 তারিখে আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে একটা, ওই তো ভোট বল না। এই যে অবস্থা, যদি সরকার কোটা বাতিল ফিরে না নিয়ে আসতো এরা মাঠে আসতো না। যদি এরা রাষ্ট্র সংস্কার করতেই চাইতো, দেশ নিয়ে চিন্তাই করতো, তাহলে 7ই জানুয়ারি 2024-এর নির্বাচন একদলীয়ভাবে আওয়ামী লীগ করলো। তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বের করতো, মানি না একতরফা নির্বাচন মানি না, একদলীয় নির্বাচন মানি না। বলেছে কোনোদিন? বলেনি। এখন তাদের দাবি ছিল কোটা। সরকারের সাথে তারা বলার চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছে, এবার সাথে দেখা করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী রাজি হয়নি, এবার রাজি হয়নি, অহমিকার কারণে রাজি হয়নি। মনে করেছিল আমরা পিটিয়ে ঘরে ফিরিয়ে দেবো। শেষ পর্যন্ত সরকারের সাথে দেখা করবে না, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির সাথে তার দেখা করেছে। আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে, সেদিন কিন্তু তারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে গিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রতিনিধির সাথে সম্ভবত দেখা করেছিলেন, স্মারকলিপি গ্রহণ করেছিলেন। তাহলে তারা সরকার পতন তারা চায়নি। ওই একতরফা নির্বাচনের সরকারের সাথে বারবার বসতে চেয়েছে। একতরফা নির্বাচনের রাষ্ট্রপতির কাছে তারা নিজের স্মারকলিপি পর্যন্ত নিয়ে গিয়েছে। আজকে তারা টোটালি টার্ন নিয়েছে। এই যে কথা, আমরা তাদেরকে সুমিয়ে করে স্নেহ করি। আমার ভাই ফুয়াদ যেটা বলতেন, ভালো কথা বলেছেন। তার মানে কি এই 17 বছর ভোটার হতে হবে, চিলড্রেনকে ভোটার মানতে হবে? তাদের দাবি 17 বছর, শিক্ষিত 18 বছর। আমরা 25 বছরে একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়ায়। 21 বছরে কি একটা ছেলে দেশের এমপি মন্ত্রী হয়ে দেশ পরিচালনা তা জানা কি সম্ভব? অসম্ভব, সম্ভব না। লেখাপড়া করবে না তারা। এটাকে আমরা উস্কাচ্ছি, এটাকে সরকারের পক্ষ থেকে উস্কানো হচ্ছে। তারা 18 বছরে এমপি হতে চায়। আমার সাথে একটা টকশোতে একজন ছিলেন, বলে আমরা 18 বছর নির্বাচন করতে চাই, 18 বছর এমপি হতে চাই, 18 বছর মন্ত্রী হতে চাই। তাই আমরা লেখাপড়া করা লাগবে না, মিনিমাম বুঝতে হবে। এই যে উস্কানো, এটা খুবই খারাপ জিনিস, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল গঠন হয় না, ছাত্র সংগঠন হয়। আজকে তারা সব স্কুল কলেজ ছেড়ে দিয়েছে। ইন্টারমিডিয়েট ছেলেরা গিয়ে ডিসি সাহেবকে বলে ডিসি সাহেবের কাজটা করতে হবে, আপনি যে ইউনিকে বসে এই কাজটা করে দিতেই হবে। আমরা আন্দোলন করি নাই? এই দেশে কবে না ছাত্ররা আন্দোলন করেছে? 52 সালে করেছে, 62 করেছে, 69 করেছে, 70 আমাদের ভোট করে 71 মুক্তিযুদ্ধে গিয়েছে। এসে কি তারা বলেছে যে আমাদের সরকার জায়গা দিতে হবে, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের এত হাজার আমাদের ছাত্র মারা গেছে? বলেছে? আমরা তো 90 আন্দোলন করেছি, 90 তো জাতীয় বীর ছিলাম, এককভাবে নিয়ন্ত্রণ করেছি অনেকখানে। আমাকে যখন বলা হলে এমপি মন্ত্রী বানাবে, টাকা দেবে, পয়সা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, খালি 5 মিনিট বসতে হবে সাথে সাথে, নো প্রশ্নই উঠলাম। তখন বললে আপনার জন্য একটা বুড়িটা অপেক্ষা করছে, ওটা ভালো জিনিস, ওটা আমি খেতে চাই। এদের ধরে নিয়ে গেলো ডিবি অফিসে। আমি বললাম সেদিনই, আমার এই তো ওগুলো ভিডিওগুলো আসতেছে মার্কেটে, সেই সময় আমি বলছি আমাকে তো মেরে ফেলতে পারতো, আমি তো ওদের হাতে জিম্মি ছিলাম, বন্দি ছিলাম না, আমাকে কথা না শুনে গুলি করে মেরে ফেলতে পারতো, আমি তো রাজি হইনি। তোমাদের তো ধরে নিয়ে গেলো ডিবি অফিসে, নিয়ে গেলো, সারা বাংলাদেশ দেখলো, সারা পৃথিবী দেখলো, তোমাদের একটা আঙ্গুল না, আঙ্গুলের নখও কাটতে পারতো না তোমরা সিগনেচার না করতে। মেরে ফেলা তো দূরের কথা, কেন সিগনেচার করলা? এই যে কতগুলি মানুষ মারা গেল, কতগুলি শহীদ হলো, বাচ্চা ছেলে মারা গেল, শহীদ হলো তারা, এই শহীদের কোনো রক্তের মূল্য নাই? তোমাদের জীবনের মূল্য আছে, তোমাদেরকে মেরে ফেলবে, আঙুল কেটে দিবে, হাত কেটে নিবে, তোমরা সিগনেচার করলে, তাহলে ওদের কথা মনে করলে না? আত্মহত্যা করলে তোমরা, এটা বলেছে। এবং সেটা কী ছিল সেই বিবৃতিতে? আমরা আর আন্দোলন করবো না, সরকার পথের আন্দোলন আমরা নেই বলেছে তারা। তারপর বাইরে যারা ছিল তারা বলেছে যে না, এটা আমরা একমত। তারপরে সাংবাদিকরা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন থেকে শুরু করে বাইরে আমার ব্যারিস্টার ফুয়াদের মধ্যে তারা
ইয়ে ছিল, আইনজীবী যারা ছিল, মাহমুদুল খোকনদের মতো, তারা সামনে এসে বলে নো, আমরা ছাত্রদের পাশে আছি। তখন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেমে আসতো। যদি সেদিন আইনজীবী না নামতো, যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক না বেরিয়ে আসতো, আন্দোলন কিন্তু ঘরের ভিতরে ঢুকে যেত। তারা তো বলেছে আমরা আন্দোলন করবো না, শীর্ষ নেতারা বলেছে। তাদের পরিবার কি বললো, আমাদের ছেলে থেকে ভালো রেখেছে, ভালো খাওয়াইছে, শত্রু আমাদের ভালো খাওয়াইছে, ভালো রেখেছে, এটা বলতে পারি? আজকে টোটালি মানে আজকে ডক্টর ইউনূস সাহেব, মানে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করে। উনি বলেন ছাত্রদের দ্বারা আমি অ্যাপয়েন্টেড। হ্যাঁ, একটু কথা হলো। উনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দুজনকে দেখে বিল ক্লিন্টনের সামনে বললেন এরা মাস্টার মাইন্ড। ওরা কোথায় ছিল অফিস, কোথায় ছিল, কোন অফিস ছিল, কয়টা ওদের কম্পিউটার ছিল, কয়টা ওদের স্টাফ ছিল। এই যে সরকার নিজেকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে, এটা মোটেই ঠিক না, মোটেই ঠিক না। সরকারদের নিজে এই যে চিন্তা করেন যে ব্যারিস্টার ফুয়াদ দেখেন আছেন, পৃথিবীর ইতিহাসে সব জানা আছে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর 6টা মামলা, 2টা হত্যা মামলা, রিমান্ড চলাকালীন সময় কোনোদিন জামিন দিয়েছে কেউ বলতে পারবে? পৃথিবীর ইতিহাসে নেই। জামিন দিয়ে দিল ম্যাজিস্ট্রেট। সরকার কি প্রশ্ন করতে পেরেছে? ওকে রিমান্ডে নিতে পেরেছে, চাকরিচ্যুত করতে পেরেছে? পারেনি। এই যে ক্যান্টনমেন্টে 662 জন কতজন ছিল, ছিল না? কয়জন আছে এখন বলতে পারবে সরকার? তাদের তো ধরে ধরে আইনের কাছে সফর্দ করা উচিত ছিল। একজন বলেন পরিবেশ মন্ত্রী, একজন উপদেষ্টা আছেন বলেন 53 বছরের রাজনৈতিক দল কিছুই করতে পারেনি। তা আপনি কী করলেন? হিসাব দিতে হবে কিন্তু। এরা কিভাবে গেল, কোথায় গেল, কিসের বিনিময়ে গেল, কোন দেশে গেল, কিভাবে পাঠালো, আমরা জাতি জানতে চাই। আমাদের সাথে আমাদের কথা প্রশ্ন করার আগে জানতে হবে। আর ব্যারিস্টার ফুয়াদ আরেকটা কথা বলেছে, আমরা তো 90 আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, বাসে চলি, এখনও বাসে চলি, এখনও টেম্পুতে চলে, পায়ে হাঁটি, 6তলায় বাসায়, ভাড়া বাসায় 6তলায় বাসায় থাকি, অসুস্থ বউকে ধরে হাঁটতে হাঁটতে নিয়ে টানতে উপরে উঠায়। আমাদের পরিবর্তন এখনও হয়নি, কিন্তু যারা আন্দোলন করেছিলেন তাদেরকে পরিবর্তন হয়নি। একজন বলতে পারে আমার পরিবর্তন হয়নি, একজন বলতে পারে আমি একটা তদবির করিনি। কেন কেন এইগুলো হিসাব করে বলতে, তাদের খুব সুন্দর কথা বলেছে। ইয়াং বয়সে আমরা আগে জানতাম যে বৃদ্ধরাই দুর্নীতি করে, ইয়াংটা তদবির করে না, দুর্নীতি করে না। কার কাছে সব ইয়াং মানে কি 17 বছর, 18 বছর, 19 বছর? আপনি আজকে 53-55 বছরের আপনার এর সামনে এর উপরে আপনি উঠাই দিলেন, চাপিয়ে দিলেন, একজন বিশেষ ক্যাডের উপরে আপনি একজনকে উপদেশে চাপিয়ে দিলেন, তার কি রক্তক্ষরণ হয় না? রক্তক্ষরণ হয় না? যখন একজন 25 বছরের ছেলে, 26 বছরের ছেলে যার মন্ত্রী হয়ে আসতেছে, আর ওই সচিব যখন উঠে দাঁড়িয়ে তাকে করতে বলছে, তাকে সম্মান দেখাতে হচ্ছে, তার কষ্ট লাগে না? হ্যাঁ, তারপরেও কষ্ট লাগবে না তখনই যখন সে এসে সমীহ করে বলে বসেন, আপনি বসেন। জি, এই যে জিনিসগুলি অসংলগ্ন যা হচ্ছে, এইটা দেশ জাতি সমাজকে ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে কোন রকমের। আগামী যদি এইভাবে চলতে থাকে আমরা দেশ ধ্বংস হতে আর সময় লাগবে না। জি, আপনার কাছে আবার আসবো ফুয়াদ ভাই। ক্ষমতার রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়ুক, এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাই কি না? আর আরেকটি বিষয় যে অতীতেও তৃতীয় ধারার রাজনীতির চেষ্টা হয়েছে, রাজনৈতিক দল বলেন বা ধারা তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাস্তবে সেটি রূপ লাভ করতে আমরা এখন পর্যন্ত দেখিনি। তরুণরা পারবে কিনা? তরুণরা সম্ভবত এককভাবে এই প্রশ্নটা নাই। একটা বিষয় হচ্ছে যে আপনার পুরাতনরা রাজনীতিতে ফেল করেছে কিনা এই আলোচনাটা সিরিয়াসলি আসতে হবে নতুনদের জায়গাতে। মানে তরুণরা পাওয়ার থেকে হচ্ছে নতুন ধারার রাজনীতির উত্থান কিভাবে হবে কিনা আদৌ আর কি। একটা বড় জায়গা হচ্ছে যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে নতুন প্রজন্মের দূরত্ব কিন্তু প্রায় 2-3 প্রজন্মের, সকল রাজনৈতিক দলই যারা সিনিয়র লিডারশিপে আছেন, এবং বয়সের কারণে যেভাবে দাদার সাথে নাতির, বাবার সাথে ছেলে মেয়েদের একটা চিন্তার দূরত্ব তৈরি হয়, ঠিক একইভাবে রাজনৈতিক দলগুলো নেতৃত্বের সাথেও জনগণের, তৃণমূলের তরুণদের সাথে একটা সিরিয়াস গ্যাপ আছে। সাডেনলি এই গ্যাপটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে আপনার স্লোগানের মধ্যে, আপনি যদি গণ অভ্যুত্থানের স্লোগানের মধ্যে বিষয়গুলো দেখেন, অথবা যদি কর্মসূচির নামগুলো দেখেন, অথবা দেয়াল লিখনগুলো দেখেন, যে পারফর্মিং আর্ট তৈরি হইতেছে, এগুলো যদি নোটিস করেন, এগুলোর মধ্য দিয়ে দেখবেন যে সে নাগরিক আকারে যেভাবে প্রকাশ করছে নিজেকে, রাজনৈতিক দলের যারা থেতো অভিজ্ঞ রাজনৈতিক নেতাকর্মীরা আছেন
তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু এই ভাষায় প্রকাশিত হচ্ছে না। হুম। তো সেই জায়গাতে আপনার একটা সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ আছে, একজনের ভাষা আর একজন বুঝতে পারছে না। এই বুঝতে না পারার জায়গাতে গিয়ে কিন্তু একজন আরেকজনকে নাই করে দেওয়া, আন্ডারমাইন করা, হেয় করা অথবা মোটেই না নেয়া, হুম। এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয় এবং এটা পরিবারেও তৈরি হয়। দেখবেন যে বাবা মার সাথে ছেলেমেয়ের একটা দূরত্ব তৈরি হচ্ছে অথবা ভাই বোনদের ভিতরে দূরত্ব তৈরি হচ্ছে, কারণ সিম্পলি কমিউনিকেশনের ভাষা পরিবর্তন হয়ে গেছে। ছেলেমেয়েরা ধরেন যাদের যাদের বয়স এখন 20-এর নিচে, সে যে ভাষায় প্রতিবাদ করছে, সে যে ভাষায় হাসিনাকে ট্রল করেছে, যে যে ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি নোটিস করেন, আমাদের জেনারেশন কিন্তু আমরা হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, কিন্তু এই ভাষায় আমরা ট্রল করি নাই, ল্যাঙ্গুয়েজ হুম। ডিফারেন্ট। হুম। তো এই কমিউনিকেশন গ্যাপের মধ্য দিয়ে যেটা হবে যে চিন্তার একটা বড় ধারা পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্সে, এবং এই গুণগত পরিবর্তনের জায়গাটা যদি রাজনৈতিক দল এবং নেতারা অ্যাডপ্ট করতে না পারে, তার কর্মসূচিতে, তার আচরণে, তার দৃষ্টিভঙ্গিতে, সে কীভাবে পোস্টার করে, সে কীভাবে ক্যাম্পেইন করছে, সে কীভাবে কথা বলছে, তাহলে যেটা হবে পুরাতনদের রাজনীতি আসলে থাকবে না। এটা আমাদের সবার জন্য কিন্তু লেসন আর কি, মানে আমরা যারা হুম। রাজনৈতিক কর্মী আছি আমাদের সবার জন্য এটা লেসন। কারণ হচ্ছে যে আপনার সংখ্যাটা হিউজ, হুম। 40-এর নিচে বয়স সংখ্যাটা ধরেন 6 কোটির মতো, 6-6.5 কোটি। এবং আরেকটা বড় যেটা আপনার ডেমোগ্রাফির রিফ্লেকশন ইলেকট্রাল পলিটিক্সে হয় নাই, সেটার বয়সও কিন্তু 20 বছরের উপরে হয়ে গেছে। 2001-এর পরে ধরেন কোনো ক্রেডিবল ভালো নির্বাচন হয় নাই। 2008-এ নির্বাচনের নাটক টাটক হয়েছে, একটা ইনস্টলড গভর্নমেন্ট আসছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু ডেমোগ্রাফির ইলেকটোরাল টেস্ট যেটা মানে ভোটের রুচি, এটা সম্পর্কে কিন্তু আমরা অবগত না। হুম। প্রত্যেক 5 বছরে যেটা হয়, নতুন নতুন ভোটাররা কিন্তু বাবা মা ভোট দিতে যাচ্ছে, বাসায় ফিরে এসে গল্প করে, আমি ধানের শেষে ভোট দিয়েছি, আমি লাঙ্গুলে ভোট দিছি, নৌকায় ভোট দিলাম, কেন দিলা না, একটা আলাপ তৈরি হয়। গত 15-20 বছরে কিন্তু বাসায় কোনো রাজনৈতিক দলের মার্কা নিয়ে কোনো পলিটিক্যাল ডিসকাশন হয় নাই, কোনো নির্বাচনী আলোচনা হয় নাই। হুম। অতএব এই তরুণদের কিন্তু ন্যূনতম কোনো পুরাতন রাজনৈতিক দলের প্রতি মায়া, মমতা, অ্যাটাচমেন্ট, সম্পর্ক, কানেকশন কিছুই নাই। তারা শুধু এগুলোকে ইতিহাসের মানে ঘটনা আকারে জানে যে এটা অনেক বড় রাজনৈতিক দল, উনি অনেক বড় রাজনৈতিক নেতা, উনি অমুক দল করেন। এবং আমরাও যখন তরুণদের সাথে কথা বলি, বসি, একটা জিনিস ফিল করলাম যে কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তারা আসলে কোনো 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 আগ্রহ দেখলাম না অথবা দুর্বলতা দেখতে পাচ্ছি না। বরং তারা হচ্ছে জানতে চাচ্ছে যে আসলে আপনি কি করবেন, আপনার দল আমি কেন করব, আপনার দল করে আমার কি লাভ, হুম। মানে এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন এঙ্গেজ হচ্ছে। তো এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নে কিন্তু আবার পুরাতন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইনভলভ হইতে পারছে না। যারা পারছে তারা কিন্তু কর্মচারী হয়ে যাচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রে অর্থনীতিবিদরা আমাকে বলেছে সবচেয়ে বড় এমপ্লয়ারকে, সবচেয়ে বেশি চাকরির কর্মসংস্থানের যোগান দেয় কারা? আমার ধারণা ছিল অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মোতাবেক সরকার, রাষ্ট্র। হুম। সরকারি চাকরি হচ্ছে বড় কর্মসংস্থানের যোগান দেয়, কিন্তু বেশ কয়েকজন অর্থনীতিবিদ আমাকে বলেছে যে এটা সত্য না। বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগান দেয় রাজনৈতিক দল, বড় দুইটা রাজনৈতিক দল, এবং তারা স্ট্যাটিস্টিক্সলি দেখিয়েছে যে এই রাজনীতির মধ্য দিয়ে দুইটা দলে ধরেন 20 থেকে 25 লক্ষ করে লোক আছে হুম। যার এই রাজনীতির মধ্য দিয়ে তার রুটি রুজি, পেশা, পরিচয়, তার সব কিছু এটার সাথে জড়িত। তার নিজস্ব কোনো পেশা নাই, তার রুটি রুজিগুলো জড়ায় গেছে এখানে ঐতিহাসিকভাবে। কেউ কেউ আছেন ধরেন যারা খুব আদর্শিক রাজনীতি করেন, হাবিব ভাইয়ের মতো বাম ডানে আছেন, হুম। যারা খুব কষ্ট করে চলেন, একটা আদর্শের পিছনে দৌড়াচ্ছেন, একটা স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেন। তাহলে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে আপনার 45-46 লক্ষ গ্র্যাজুয়েট বেকার আছে, আন্ডার এমপ্লয়েড আছে, আনএমপ্লয়েড আছে, সেই রকম একটা রাষ্ট্রে যখন রাজনৈতিক দলগুলোর কর্মসংস্থান দেওয়ার একটা বড় জায়গা আছে, সেইখানে আপনি নতুন পুরাতন পলিটিক্সের একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা আছে। কারণ নতুনদের যে আকাঙ্ক্ষা, সেটা পুরাতনের যে স্ট্যাটাসকো পলিটিক্স, সেটাকে সে দেখে না ওইভাবে। হুম। তো এটা কিন্তু একটা বিশাল স্বার্থের খেলাও এখানে আছে। এবং দেখবেন যে মানে আমরা যখন রাজনৈতিক দলের সংস্কারের আলোচনা করছি, যে সংস্কারের আলোচনাটা সিরিয়াসলি হচ্ছে না, যে আপনার এই যে লক্ষ লক্ষ কর্মী, তারা কেন আপনার দল করে, কি স্বার্থ আছে? কেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ফুটপাতটা
হকারটাকে অফিসিয়াল ফর্মালাইজ করে না? কেন আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা ফর্মালাইজ হয় না? দেখবেন কোনো সরকারের আমলে হয় না। আপনি দেখবেন মহল্লায় মহল্লায় ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, এটা দেখবেন কেউ ফর্মালাইজ করে না। ঠিকাদারি ব্যবসা দেখবেন এটা ফর্মালাইজ হয় না। আপনি দেখবেন যে 2 লাখ টাকারও একটা ঠিকাদারি হয়, 5 লাখ টাকারও একটা ঠিকাদারি হয়। তা আপনি একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে, 1 লাখ টাকার একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক তো ভালো ভালো ডেভেলপমেন্ট ওয়ার্ক না। আপনি যখন একটা ম্যাসিভ রাস্তা করবেন 500 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার, এটা তো আপনি একজনকে দেবেন। কিন্তু বাংলাদেশে দেখবেন যে 1 কিলোমিটারের, 2 কিলোমিটারের আলাদা আলাদা ঠিকাদার আছে। তাহলে এই যে রাষ্ট্রর মধ্যে যে দল এবং দলের যে কর্মসংস্থানের একটা বিশাল আয়োজন, এই যে পলিটিক্যাল ইকোনমি আছে, আমার রাজনীতির অর্থনীতি আছে, এই অর্থনীতিটা থেকে কি নবীনরা বের হইতে পারবে কিনা? সে যে নতুন রাজনীতির কথা বলছে, সে তো অলরেডি এই পলিটিক্যাল ইকোনমিতে জড়ায় গেছে, কোনো না কোনো ফর্মে জড়ায় গেছে। সবাই জড়াইছে অথবা উপদেষ্টারা জড়াইছে সেটা বলছি না, বাট কেউ না কেউ তো অবশ্যই জড়াইছে, অথবা এটা সুবিধাভোগিত একটা জনগোষ্ঠী আছে। তাহলে যারা প্রবীণ রাজনীতিবিদদেরকে, পুরাতন রাজনৈতিক দলকে এই জায়গাগুলোতে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জের জায়গাটাতে আপনি কি বেটার পারফর্ম করতে পারবেন কিনা, সেটাও কিন্তু দেশের মানুষ আপনাকে খুব ক্রিটিক্যালি দেখবে। তো সেই জায়গাতে নবীন প্রবীণের রাজনীতির চ্যালেঞ্জের জায়গাটাকে আমি যেটা দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গেছে রাষ্ট্রের নাগরিক আকারে। অতএব যারাই মানে 60-এর, 70-এর, 80-র দশকের ভাষায় আমার আকাঙ্ক্ষা ডেলিভার করবার চেষ্টা করবেন, তারা আগামী 10 বছর পরে আর প্রাসঙ্গিক থাকতে পারবেন না। জি। অতএব সেই জায়গায় চ্যালেঞ্জ শুধু প্রবীণদের না, নবীনদেরও চ্যালেঞ্জ আছে। যারা নতুন দল করবেন তাকেও মাথায় রাখতে হবে যে আপনি যদি বোধ করে থাকেন যে ক্ষমতার সুবিধা নিয়ে ঠিকাদারি তদবিরের মাধ্যমে আপনার নতুন ছেলেপেলে কর্মীদেরকে আপনি পুনর্বাসন করবেন, এই রাজনীতি আপনারও সাস্টেইনেবল হবে না। অতএব এই আকাঙ্ক্ষাটা কিন্তু গণ অভ্যুত্থানে ভিন্ন আকাঙ্ক্ষা। যদি দেয়াল লেখন পড়তে আমরা ভুল করি, নবীনরাও প্রতারিত হবেন আর প্রবীণরাও প্রতারিত হবেন। হাবিব ভাই, যেটি ফুয়াদ ভাই বললেন যে তরুণদের ভাষা বুঝতে না পারলে প্রবীণদের রাজনীতি একসময় থাকবে না। না, ওনার ওই কথাকে আমি একটা জিনিস যুক্তিতে বোঝাতে চাই। এই নবীনরা যদি সরকারের কোনো আনুকূল্য না নিয়ে দল গঠন করে দাঁড়াতে পারে, তাহলে তারা টিকবে। কিন্তু সরকারের আনুকূল্য নিয়ে দল গঠন করলে সেটা টিকতে পারবে না। পায়ে নিজে যদি হাঁটা শেখে বাচ্চা, সেই হাঁটা পরে দৌড়াতে পারবে। কারুর ঘাড়ের উপরে চড়ে চড়ে সে 6 বছর ঘোরে, তাহলে সে তো পরে যখন কোল থেকে নামাই দিলে ঘাটতে নামাতে হাঁটতে পারবে না। এদের স্বপ্ন এখন যে সরকারি দলের আনুকূল্য নিয়ে, সরকারের প্রোটোকল নিয়ে, বিভিন্নভাবে নিয়ে তার দলটা গঠন করবে। সেই দল বিরুদ্ধে আগাতে পারবে না, এটা বাস্তবতা। আর নবীন করছেন, এই নবীনকে শুধু এক জায়গায় আছে। এই নবীনরা এক জায়গাতে ছিল, একত্রে ছিল 5 তারিখের আগে। এখন এই নবীনরা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে। সব দলের ভিতরে নবীন আছে, নবীন এক জায়গায় নাই। ওই আমি এটা আসমান থেকে আসবে, এমনকি একজন এমন কোনো দেখার মতো কেউ এমন একজন আসবে দাঁড়িয়ে গেল যে তাকে দেখে মানুষ সব এক জায়গায় আসবে, এমন তো কেউ নাই। এই জন্য বলবো এটা খুব একটা রিস্কি গেম। আর আরেকটা কথা হলো যে 90 এবং 72 যদি আপনি মাইনাস করে দেন, আপনারটা মাইনাস ভবিষ্যতে হবে না। কে বললো আপনাকে? কে বললো? নূর হোসেনকে যখন মাইনাস করবেন, তা আপনাকে মাইনাস করবে না? যে নূর হোসেন ওই সময় এই পৃথিবীতে প্রথম একজন অর্ধশিক্ষিত না, একেবারে অশিক্ষিত একটা যুবক, নিজে কবিতা লিখেছে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, কাগজ না খরচ করে নিজের বুক এবং পিক থেকে পোস্টার করেছিল। এই নূর হোসেন ভুলে গেলেন? নূরের কথা বললেন না, 90-এর কথা বললেন না, এত সহজ। আরে 90 তো আমরা নির্দিষ্ট একটা কজ 9 বছর আন্দোলন করতাম একসাথে পদ্মাকে জন্য, তাকে গ্রন্থ উদ্ধার করার জন্য, সেটা ভুলে গেলেন, ভুলে দিলেন। আর আপনি কোনো দাবি না নিয়ে, শুধু আপনার কোটা সংস্কার নিয়ে আপনি মাঠে নামলেন। আপনার যদি প্রথম ওই যে সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টা তো ওইভাবে না দিয়ে ওইটা পূর্ণাঙ্গ রায় দিত, 7% আপনার রেখে, সংস্কার রেখে, মাঠে তারা ফিরে যেত না? যেত কি না? ফিরে যেত। এখন আপনি কোনোটার ভিতরে না থেকে এসে সারা দেশের মালিক হয়ে যান, এটাকে মানুষকে এভাবে গ্রহণ করবে? আমি তাদের বিরুদ্ধে বলছি, আমি তাদের ভবিষ্যৎটা দেশের নষ্ট না করে, আমরা সিনিয়র হিসাবে আমাদের দায়িত্ব এটা বলা, এবং প্রাক্তন ছাত্র হিসাবে আমার এটা বলা কর্তব্য আমি মনে করছি। জাসদ একসময় স্লোগান দিয়েছিল, যুদ্ধ ফেরত, মুক্ত ফেরত, খাঁটি সব মুক্তিযোদ্ধা, সব স্লোগান ছিল, সারা বাংলাদেশ একাকার হয়ে গেছিল। জাসদ কিন্তু আগাতে পারেনি। কারণ
তাদের ভিতরে যে উন্মাদনা দেখা দিয়েছিল তারা সঠিকভাবে কাজে লাগাতে পারে তাই করবে। এ দল গঠন করবে, টাকা দিবে কে? কে টাকা দিবে? দল গঠন করতে হলে টাকা লাগবে। নতুন টাকাওয়ালা লোক আসবে, কে আসবে? বিএনপি থেকে যাবে? যাবে না। আমার ফুয়াদের দল থেকে যাবে? যাবে না। জামাত থেকে আসবে? আসবে না। কাজতে যাবে যারা দুর্নীতি করে টাকা কামাই করে বসে আছে, তারাই তাদেরকে টাকা দিয়ে সামনের দিকে এগিয়ে দিবে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। একটা রাজনৈতিক দল এমনি হবে হবে কারা? তাদের গার্জিয়ান হবে কারা? তাদের মূল নেতৃত্বে আসবে কারা? একটা প্রোগ্রামে টাকা খরচ হয় কত? লক্ষ লক্ষ টাকা খরচ। কে দেয় টাকা? এই টাকার উৎস খুঁজতে তো জানতো দেখে। আবার 2 দিন আগে আপনাকে 5 টাকা কেউ দিত না, এখন আপনাকে 50 লাখ টাকা দেয়। কারণটা কি? এইটা যখনই চলে যাবে তখনই এই জায়গায় চলে যাবেন। আমরা 90 সালে আন্দোলন করে আমাদের ভিতরে একজন আমানুল্লাহ আমান ছাড়া, নামই বলে দিলাম, আমরা সবাই আমরা রাজপথে হাঁটছি, ঘুরছি, ফিরছি, খাইছি। আমানুল্লাহ আমান পরদিন থেকে, সে ডাক্তার ভিপি ছিল, সাধারণ কনভেনার ছিল, একটা প্রেফারেন্স পেয়ে গেছে, সে লাভ দিয়ে গাড়িতে উঠছে। আমরা কিন্তু গাড়িতে উঠে নাই, আমি প্রকাশে বলছি। আমান তো আমার কথা শুনতেছে, কালকে আমাকে জিজ্ঞাসা করে বলতে পারবে, আমি উত্তর দিতে পারবো। সেই জন্য আমার রক্তকরণ হয়। এই দেশে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এমন কোনো আন্দোলন সংগ্রাম নাই যেখানে আমি যাইনি। মাসের পর মাস হাসপাতালে থেকেছি ভাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আপনি সেই 90কে আজকে ভুলে দিলেন, আপনি একবার আপনি উচ্চারণ করলেন না। ডক্টর ইউনূস সাহেবকে যখন নোবেল পুরস্কার দিলেন, আমরা কি বিরোধিতা করেছে? আমরা বিএনপি ম্যাডাম খালেদা আমাদেরকে পাঠিয়েছেন। এই যে কয়দিন আগে যখন নভেম্বর ডিসেম্বর যখন তাকে 13-14 তলায় পায়ে হেঁটে ওঠা লিফট দিত না, তখন বিএনপির আইনজীবীরাই কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়ে তার পক্ষে স্লোগান দিয়েছে, তার পক্ষে গিয়েছে। একবারও উনি এগুলো স্মরণও করেন। এই জিনিসগুলি বলবো সবাইকে স্বীকার করতে হবে। আমরা আমাদের ইয়াং জেনারেশন তাদেরকে আমরা সমীহ করব, তারা সামনের দিকে ভালো করুক আমরা চাই। যারা আমরা বিগত দিনে আমরা তাদের একদম বাদ দিয়ে এককভাবে যদি কেউ দায়িত্ব নিতে চাই, কিছু নিতে চাই, সেটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই এটা গ্রহণ করবে না। শেষ কথাটা বলি, স্লোগান দিয়েছিল, শেষ কথা বলি, মাঠে নেমেছিল কোটা না মেধা, মেধা মেধা। কি হলো? হঠাৎ করে গেল সব সচিবালয়ে গিয়ে অটো না মেধা, মেধা মেধা করলো। নর্থডামের ছেলেরা, ভেকান্ডাসের মেয়েরা, তারা কি অটোর জন্য এসেছিল মিছিলে? অটোর জন্য মিছিলে এসেছিল? কার অনুমতি নিয়ে আপনি অটো করে দিয়ে আসলেন? আমার বাচ্চা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফুয়াদ ভাই। আমরা শেষের দিকে চলে এসেছি, আমার হাতে হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় আছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে কিনা, ক্রাইসিস গ্রুপ যেটি বলছে যে গণতন্ত্রের উত্তরণে উভয় সংকটে এখন বাংলাদেশ। না, আমি রাজনীতির ব্যাপারে খুব আশাবাদী। বাংলাদেশে গুণগত পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে। আমরা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের আমরা যারা নেতাকর্মীরা আছি, আমরা আসলে বুঝতে পারছি না যে মাঠ কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হয়তো রিফ্লেকশন গ্রামে গঞ্জে গেলে ইমিডিয়েটলি আমি পাবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সাবস্ট্যান্টিভ পরিবর্তন হয়ে গেছে। একটা বড় পরিবর্তনের জায়গা হচ্ছে প্রশ্ন করতে শেখা। আপনি গ্রামে গঞ্জে যেখানে যাবেন দেখবেন যে রাজনৈতিক দল, নেতাকর্মীকে মানুষজন প্রশ্ন করছে, এটা কি, এটা কেন। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন একটা কম্প্যারিজন আছে, যে যেমন আমাকেও ব্যক্তিগতভাবে বলছে যে ভাই আপনি ব্যারিস্টার সুমনের মতো হয়েন না, আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে আমাকে মানুষ নোটিস করতেছে যে আমি বাটপাড়িতে জড়ায় যায় কিনা, চাঁদাবাজিতে জড়ায় যায় কিনা, অমুকের মতো চাঁদাবাজি করবেন না, তদবির করবেন না, বালি দখল করতে যাবেন না, ফেসবুকে লাইভ দিয়া পিলার সরাবেন না। তাহলে যেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়ার বাস্তবতার কারণে যেটা হয়েছে, আপনি কিন্তু এখন লুকাইতে পারবেন না যে 60-70 দশকের চোট্টামি কিন্তু মানুষ অনেক কিছু জানে না, যে তখনকার রাজনৈতিক কর্মীরা কোন লেভেলে গুন্ডামি করছে। ইভেন 90 দশকে হাবিব ভাইরা এগুলো ভালো জানবেন, এলিফ্যান্ট রোড, গাউসিয়া, নিউ মার্কেটে ছাত্রনেতাদেরকে চাঁদাবাজি করতো না, ফিক্স দোকান ছিল, কে কোন দোকান থেকে কত টাকা পাবে। এই চাঁদাবাজির রাজনীতি কন্টিনিউ হবে না। গুণগত পরিবর্তন হয়ে গেছে, শিফট। আমরা এটার পরিবর্তনের ধারাটা ধরতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা এই পালস ধরতে পারবো না রাষ্ট্রের, জাতির, নাগরিক সমাজের, তাহলে আমরাই নাই হয়ে যাব কয়দিন পরে। অতএব আমি খুবই আশাবাদী। একটা টামুলটাস জার্নি লাগে, একটা রাষ্ট্র হয়ে ওঠার, একটা জাতি হয়ে ওঠার লম্বা লড়াই সংগ্রাম লাগে। এবং আমরা এই বারবার লড়াইয়ের মধ্য দিয়ে এসেছি, 47-এ, 71-এ, 90, 24-এ। প্রত্যেকটা লড়াই আমাদের এই অবদানের জায়গা স্বীকার করতে হবে এবং সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরাও চাই রাজনীতির গুণগত পরিবর্তন হোক। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।